হাইকোর্টে আমাদের সঙ্গে অবিচার হয়েছিল, সেই সময় আমরা হাইকোর্টে পার্টি ছিলাম না। তারপর আমরা গিয়েছিলাম সুপ্রিম কোর্টে, যে সুপ্রিম কোর্টকে আমরা ন্যাচারাল জাস্টিস বলে জানি, যে সুপ্রিম কোর্ট মানুষ যখন সব জায়গার দরজা বন্ধ হয়ে যায় তখন মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যায়। আমরাও সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আমরা যখন দেখে গিয়েছিলাম তখন আপনারা জানেন যে আপনারা পুরো জাজমেন্টের যে রেকর্ডিং সেগুলো আপনারাও শুনেছেন। সেখানে প্রথমে যে দাবি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে উঠে এসেছিল, আমরা জানি যে প্রথম চিফ জাস্টিস যিনি যার আমলে প্রথম আমাদের কেসটা উঠেছিলেন চন্দ্রচূড় মহাশয়, তিনি যখন উঠেছিলেন আমাদেরকে স্টে দিয়েছিলেন এবং তিনি অবজারভেশন রেখেছিলেন এবং তার যে দৃষ্টি সেই দৃষ্টি অনুযায়ী তিনি ভেবেছিলেন বা দেখেছিলেন এবং বুঝেছিলেন যে এই প্যানেলের মধ্যে একটা বড় অংশের টিচার নন টিচিং স্টাফ আছে যারা আসলে যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। আর একটা শ্রেণী আছে যারা আসলে অবৈধভাবে নিযুক্ত হয়েছে। এই দুটোর ভেদভাব দুটোর যে পার্থক্য আছে সেই দৃষ্টিভঙ্গিটা বিচারকের থাকা উচিত ছিল এবং তিনি আমাদেরকে স্টে দিয়েছিলেন। এবং লাস্ট যে জাজমেন্ট তিনি পাস করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে এই যে সেগ্রিগেশন বাছাই, এই বাছাইয়ের ক্ষেত্রে একটা মডারেটিস যেটা সুপ্রিম কোর্ট তৈরি করে দেবে। কেন বলেছিলেন? কারণ বিগত দিনের কয়েকটা জাজমেন্ট আছে, আইন আছে, সেই আইন অনুযায়ী বলেছিলেন। কিন্তু আমরা 3 তারিখের যে শেষতম জাজমেন্ট সেখানে দেখলাম বিগত দিনের সমস্ত অবজারভেশন, সুপ্রিম কোর্টের সমস্ত যে এতদিনকার গবেষণা, সমস্ত আইন সবকিছুকে পদদলিত করে একটা জাজমেন্ট এলো এবং সেই জাজমেন্টটা আমাদের মৃত্যুর যে আলেখ্য সেটা লিখে দিল। আপনারা যদি জাজমেন্টটা পড়েন তাহলে দেখবেন সেখানে সেই জাজমেন্টে স্পষ্ট দুটো ক্যাটাগরি ভাগ করা হয়েছে, একটা টেন্টেড এবং একটা নন টেন্টেড। সেখানে বলা হয়েছে যে কারা টেন্টেড, যারা টেন্টেড তারা কোনো পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বলা হয়েছে যে তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। আর একটা অংশ যারা আনটেন্টেড তারা এজ রিল্যাক্সেশন পাবে এবং তাদের মধ্যে যদি কেউ পূর্বে কোনো চাকরি থেকে এসে থাকে তারা সেই চাকরিতে ফেরত যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। সুপ্রিম কোর্ট এই অবজারভেশন তৈরি করলো যে দুটো ক্যাটাগরি আছে, সে বুঝতে পারলো, কিন্তু তারপরে সে কি করলো, সে জাজমেন্টটা এমন ভাবে দিল যে সমস্ত প্যানেলটা ক্যান্সেল। এবং প্যানেল ক্যান্সেলের লাস্টতম যে কারণ সেটা কি দেখালো, যে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই হচ্ছে অবৈধভাবে। অথচ আপনারা প্রত্যেককেই বিচার বিভাগের ভিতরে যখন কোর্ট রুমের ভিতরে আর্গুমেন্ট গুলো হচ্ছিল সেই সময় সুপ্রিম কোর্ট আমাদের যে নিয়োগ অথরিটি তাকে প্রশ্ন করলো যে আপনারা কি চাইছেন, বললো সেগ্রিগেশন। আমরা বলেছিলাম আমরা সেগ্রিগেশন চাই, যারা অবৈধ, যারা ঘুষ দিয়ে টাকা দিয়েছে তাদেরকে বের করে দিন, আমাদেরকে রাখুন। তার উপরে আলোচনা শুরু হলো। কেউ একজন বলেছে, দুজন ব্যক্তি তুলেছিলেন আওয়াজ, নট কল ফর ভেরিফিকেশনের পক্ষ থেকে একজন লয়ার বলতে চেয়েছিলেন যে নিয়োগ প্রক্রিয়াটা ঠিকঠাক নয়। বিকাশ রঞ্জন বাবু বলতে চেয়েছিলেন নিয়োগ প্রক্রিয়া ঠিক নয়। চিফ জাস্টিস থামিয়েছিলেন, বললেন না এই বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন না, নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো আলোচনা উনি করতে দিলেন না, অথরিটিকেও বলতে দিলেন না, আমাদেরকেও ঠিকমতো বলতে দেননি। এবং সেই সব বলতে না দিয়ে তিনি লাস্টে জাজমেন্ট দিলেন সেই বিষয়ের উপর যে বিষয়টা কোর্ট রুমে আলোচিতই হলো না। এবং তারপর কি করলেন, 26,000 শিক্ষক শিক্ষিকা এবং যে শিক্ষাকর্মীদের যে প্যানেল সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিলেন। তাদের মধ্যে যোগ্য থাকার সত্ত্বেও, যোগ্যের অবজারভেশন থাকার সত্ত্বেও, প্রতিষ্ঠিত সত্য থাকার সত্ত্বেও শেষ করে দিলেন। এটা কখনো কোনো জাজমেন্ট হতে পারে না। এই জাজমেন্টকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই জাজমেন্টটাকে আমরা মানছি না। কেন মানবো? দীর্ঘদিন ধরে একটা মিথ আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কোর্টের জাজমেন্টের বিরুদ্ধে কথা বলা যাবে না, আইনের বিরুদ্ধে কথা বলা যাবে না। কোন আইন? যে আইন দীর্ঘদিন ধরে মানুষকে রক্ষা করার জন্য, মানুষের জীবন জীবিকাকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু সেই যে আইন আমাকে ধ্বংস করার জন্য তৈরি হলো, সেই আইনকে আমরা মানতে পারলাম না, আমাদের উপায় নেই মানার। আপনারা এটাও জানেন এই জাজমেন্টের পরে সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং রাজ্য সরকার সবাই একটা কান্না কাঁদছেন, মরা কান্না। আমার লাশের উপর দাঁড়িয়ে আমাকে নিয়ে
একটা সিম্প্যাথি মার্কেটিং করছে। আমরা রাজ্য সরকারকে দেখলাম দিনের দিনে একটা প্রেস বিবৃতি দিল এবং আমাদেরকে ডাক দিল যে আপনারা ইন্ডোর স্টেডিয়ামে আসুন। আমরা যাব না? যাব, আমরা অবশ্যই যাব। রাজ্যের যিনি প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন, আমরা যাব। কারণ আমার যে আজকে মৃত্যুটা দেখা প্রতিষ্ঠিত হলো, সেই মৃত্যুর জন্য রাজ্য সরকার কম দায়ী নয়। কারণ প্রথম যে ঘটনাটা ঘটেছিল দুর্নীতির, সেই দুর্নীতিটা প্রতিষ্ঠান থেকে হয়েছে। আমাকে খুন করার যে ষড়যন্ত্র সেটা এখান থেকে তৈরি হয়েছিল। তাই সেখান থেকেই বাঁচার রাস্তাটা আমরা তাদেরকে বলছি যে কিভাবে বাঁচাবেন আমাদেরকে, সেটা আপনি বুঝুন, আপনারা বুঝুন, আমাদের বোঝার দরকার নেই কোন ফাঁক দিয়ে কিভাবে বাঁচাবেন। যারা আমরা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তাদেরকে বাঁচানোর দায়িত্বটা আপনাদের, সেইটাই বলতে আমরা যাব। আর আমরা দেখছি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, আমরা দেখছি আমাদের রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বা বিজেপি, সেখানেও আমরা দেখলাম যে তাদের যে নেতা, আজকেও দিলীপ ঘোষ বাবু একটা বক্তব্য রেখেছেন, বলেছেন না এই রায় ঠিক নেই, এই রায়টারও পুনর্বিবেচনা হওয়া দরকার। আমরা দেখলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এই কেসটার সঙ্গে যুক্ত ছিলেন নেতা হওয়ার আগে, তৃণমূলের বিজেপির নেতা হওয়ার আগে, তিনিও বলছেন বাঁচানোর রাস্তা আছে। আবার আমরা সিপিএমকেও দেখলাম, তারাও বলছে এটা অন্যায় হয়েছে। সমাজের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং শাসক সবাইকে দেখছি তারা বলছে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। এবং তাহলে অন্যায় হয়েছে এটা যদি সত্য হয়, তার সবাই মেনে নিচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা ঠিক হয়নি। এটা শুধু আমরা বলছি না, তারা প্রত্যেককে যখন বলছে এটা আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, তার সবাই জাজমেন্টের বিরুদ্ধেই বলছে।